গেছো। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আমাদের পেজ ভিত্তিক ক্লাসের আজকের সাধারণ জ্ঞান ক্লাসটাতে। পেজ ভিত্তিক ক্লাসের আজকে ক্লাস নাম্বার 7। তো এখানে 160 পেজ থেকে আমরা আলোচনা শুরু করব। তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান আমাদের ক্লাসটাতে। তো আপনারা জানেন যে আমরা একটা মিশন হাতে নিয়েছি, যে মিশনটা হচ্ছে যারা যারা খন্দকার জিকে বইটা কিনেছেন তাদেরকে প্রত্যেকটা পেজ আমরা পড়িয়ে দিব। সেই মিশনের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে লেকচার 7। এবং আমাদের ক্লাসটা দুইটা পেজ থেকে সরাসরি লাইভ হচ্ছে। একটা হচ্ছে খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজ, আর একটা লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজ। এই ক্লাসে সবাইকে বলবো যারা লিজেন্ড কেয়ারের পেজটাতে ক্লাসটা করতেছেন তারা চলে আসতে পারেন আমাদের খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা সরাসরি আপনাদের প্রশ্ন নিব এই পেজ থেকে। আপনাদের যে কোনো কথা, যে কোনো উত্তর সবগুলো আমরা এই পেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। আপনারা জানেন গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, শুধু এই গত বছরই না, এই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন বিগত বছরে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা প্রত্যেকটা লাইন আপনাদের সাথে পড়ার চেষ্টা করব। পাশাপাশি এই ক্লাস শেষে যদি আপনি বইটা পড়ে ফেলেন, তাহলে আপনার সাধারণ জ্ঞান প্রস্তুতিটা অন্যদের থেকে একটু একটু না অনেকাংশে ভালো হবে। তো প্রথমে যে ব্যাপারটা আপনাদের কাছে জানতে চাই, আমাদের একদম প্রপার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, এইটা একটু আমাদেরকে এনশিওর করবেন। পাশাপাশি এই ক্লাসটা আপনার বন্ধুদের আহ, আমরা 160 পেজ থেকে পড়াবো। আমরা 160 পেজ থেকে পড়াবো এবং যত এমসিকিউ আছে সেগুলো সলভ করার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমে দেখেন ভাষা আন্দোলন বা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে মুখের ভাষা বাংলা, এটা পঙ্গু করার জন্য অনেকবার চেষ্টা করেছিল কারা? ওই পাকিস্তানিরা বা পশ্চিম পাকিস্তানিরা। তো এর জন্য একদম 1952 সাল থেকে শুরু করে, একদম 52 থেকে শুরু করে 1971 পর্যন্ত আমাদের যে যুদ্ধ বা আমাদের যে আন্দোলন, এইটা কিন্তু চলমান ছিল। তো আমরা ভাষা আন্দোলনের কথা বলবো। এই ভাষা আন্দোলনটাকে কেন্দ্র করে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে বা যে সংস্থাটা গড়ে ওঠে বা যে অর্গানাইজেশনটা গড়ে ওঠে সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস। আচ্ছা, তাহলে কি বললাম ভাই? ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সংস্থা বা যে আহ, প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস, যেটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। তাহলে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম প্রতিষ্ঠান কোনটা? সবাই একটু কমেন্ট করতে পারেন। আবারও বলতেছি, ক্লাস শুরুর কথা ছিল না আমরা, আচ্ছা যদিও হয়ে থাকে আমাদের ওই কয়েকটা পেজ কোনো কারণে আমাদের যারা অপারেটিং করে তারা হয়তো বা মিস্টেক করে ফেলেছে, ওই পেজগুলো দিয়ে ক্লাস শুরু করে না। স্লাইডে পেজ আছে হচ্ছে 160 থেকে। তো আমরা 160 থেকে আলোচনা করব। সাউন্ড বাড়লে ভালো হয়। সাউন্ড ভাইয়া একটু আপনারা জোরে করে নিতে পারেন, বিকজ আমাদের এই মাইক্রোফোনটাতে একটু সমস্যা হচ্ছে সাউন্ডের জন্য। এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে আমি আস্তে কথা বলি। এই দুইটা সমস্যা যখন একসাথে হয়েছে তখন আপনার কাছে সাউন্ড মনে হচ্ছে। এখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সাউন্ডটা হচ্ছে আপনারা একটু বাড়ায় নিতে পারেন, আর সাউন্ডটা কি করতে পারেন, একটু আপনারা বাড়িয়ে নিতে পারেন। ওকে, ছোট শোনাচ্ছে ভাইয়া, সাউন্ড বাড়ালে ভালো হয়। আবারও বলতেছি, সাউন্ডটা হচ্ছে আবারও বলতেছি সাউন্ড হচ্ছে আপনাদের একটু বাড়িয়ে নিতে হবে। একটু বাড়িয়ে নিতে হবে, কষ্ট করে ফোনে হেডফোন লাগাতে হবে অথবা সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে হবে, তাইলে আপনাদের শুনতে সুবিধা হবে। আবারও বলতেছি, যারা লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের ক্লাসটা করতেছেন তারা দয়া করে আমাদের খন্দকার জিকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট করলে আপনাদের প্রশ্নগুলো আমরা দেখতে পারবো, আপনাদের কমেন্টগুলো নিতে পারবো। তো আমরা কি বললাম, যে আমাদের ভাষার জন্য যে সংগ্রাম, মানে 1947-এর দেশভাগের পর থেকে আমাদের ভাষা তারা পঙ্গু করার জন্য চেষ্টা করেছে, বাংলা ভাষাটাকে।
এই ভাষাকে কেন্দ্র করে এই ভাষা একদম 47-এর পর থেকে আমাদের যে বা যে আন্দোলন সেটা 71 পর্যন্ত চলমান ছিল। এবং জানেন যে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস গড়ে ওঠে। কোন প্রতিষ্ঠান গড়ে ওঠে? এই তমুদ্দিন মজলিস। ওকে, এটা কি ধরনের প্রতিষ্ঠান ছিল? একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে হচ্ছে এই তমুদ্দিন মজলিস। তাহলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে তার নাম কি? তমুদ্দিন মজলিস। এটা কি ধরনের প্রতিষ্ঠান ছিল? একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল এই তমুদ্দিন মজলিস। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে যে তমুদ্দিন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান ছিল। উত্তর কি হবে? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সবাই একটু কমেন্ট করেন যে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবেন। তো এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রথম যে প্রতিষ্ঠানটা, এইটার নাম কি? সবাই একটু কমেন্ট করবেন। তমুদ্দিন মজলিস। এবং এটা কি ধরনের প্রতিষ্ঠান ছিল? একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। এবং এইটা প্রতিষ্ঠা করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং ইনি ছিল পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। কোন সাবজেক্টের অধ্যাপক ছিল? পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিল হচ্ছে এই অধ্যাপক আবুল কাশেম। কোন সাবজেক্টের অধ্যাপক ছিল? পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিল। তাইলে এই তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম প্রতিষ্ঠান। ক্লাসে পড়িয়ে দিব প্রত্যেকটা পেজ, খন্দকার জিকের প্রত্যেকটা পেজ ক্লাসে পড়িয়ে দিব। যাদের কাছে বই আছে তারা এই ক্লাসটা করার পরে বই পড়তে গেলে অনেক সুবিধা মনে হবে, অনেক সহজ লাগবে, সেই ব্যবস্থাটা আমরা করে দিব। তাহলে বললাম প্রথম এই ভাষা আন্দোলনের প্রথম যে প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস, যেটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন। এবং এইটার অবস্থান ছিল আজিমপুর, ঢাকা। কোথায় গড়ে ওঠে এটা? আজিমপুর, ঢাকাতে। এবং কথা হচ্ছে এইটা কবে প্রতিষ্ঠিত হয়? আমরা তো জানলাম যে ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস, ইটস ওকে। এটা আজিমপুরে প্রতিষ্ঠিত হয়, এটাও জানলাম। এটার প্রতিষ্ঠাতা ছিল অধ্যাপক আবুল কাশেম, যিনি পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন, এটাও জানলাম। এরপরে জানলাম এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, এটাও জানলাম। বাট এইটা প্রতিষ্ঠিত হয় কবে? এইটা প্রতিষ্ঠিত হয় 2রা সেপ্টেম্বর 1947 সালে। দেখেন, বইতে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি পরীক্ষায় 2 না থাকে তাহলে কয় তারিখ দিব? বিপদে পড়ে যাব না আমরা? সেক্ষেত্রে আমরা 1 তারিখ দিব, সেটা আমাদের নোট দিয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে। তাহলে ভাই, নোট করে সুন্দর করে লিখে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে আপনাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যারা ক্লাসটা, আবারও বলতেছি, যারা খন্দকার জিকের পেজে ক্লাসটা কমেন্ট করবেন তাদের কমেন্টটা দেখতে পাবো। পেজে মানুষ মেসেজ দিবে এবং এক্সামের লিঙ্ক দেয় না, এটাই এক্সাম দিতে পারে না। আচ্ছা, ওকে, কাব্যের ভক্ত, ওকে ঠিক আছে, কালকে বাকি পেজগুলো পড়ানো হবে না। অবশ্যই প্রত্যেকটা পেজ আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাইলে আমরা দেখলাম ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস, যে প্রতিষ্ঠানটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেটার প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক ছিল। আর একটা দেখলাম এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে কবে? 2রা সেপ্টেম্বর। যদি না থাকে 2রা সেপ্টেম্বর, দিব হচ্ছে 1 সেপ্টেম্বর। এবং আরেকটা ব্যাপার দেখলাম, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়? আজিমপুর, ঢাকাতে। তাহলে এইটা নিয়ে আর কারো ঝামেলা আছে? এই ভাইয়েরা যারা যুক্ত হচ্ছেন আমাদের ক্লাসটাতে, এইটার পরে তমুদ্দিন মজলিসে আর কোনো ঝামেলা আছে? একটু জানাবেন যারা ক্লাস করতেছেন। এবং এই তমুদ্দিন মজলিস থেকে একটা পুস্তিকা বের হয়। কি বের হয়? পুস্তিকা বের হয়। সেই পুস্তিকাটার নাম ছিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তাইলে তমুদ্দিন মজলিস, আবারও যদি বলি, এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, এটা ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান, এটুকু ক্লিয়ার। এটার প্রতিষ্ঠাতা ছিল অধ্যাপক আবুল কাশেম। উনি কোথাকার অধ্যাপক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টের? ফিজিক্সের অধ্যাপক ছিল, এটাও ক্লিয়ার ভাই। এটা প্রতিষ্ঠিত হয় 2রা সেপ্টেম্বর। যদি না থাকে 2রা সেপ্টেম্বর, উত্তর হবে 1 সেপ্টেম্বর, এটাও ক্লিয়ার ভাই। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়? আজিমপুরে। এরা আবার একটা কি করে? পুস্তিকা প্রকাশ করে। সেই পুস্তিকাটার নাম কি ছিল? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই ভাইরা ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার কিনা একটু বলেন, বলেন, বলেন। আহ তাবিনা জাহান শশী বলেছেন না। কি না ভাই? না বাবার কেন? না কেন? কি না একটু জানান যে এইটা না, বলেন এইটা না কেন? শাওন বলেছেন ক্লিয়ার, বা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এরপরে দেখেন আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। সেটা বলা হয়েছে
দেখেন কি বলা হয়েছে যে 15ই সেপ্টেম্বরে তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, এই যে বললাম প্রথম পুস্তিকার নাম কি, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলো 2রা সেপ্টেম্বর, না থাকলে 1 সেপ্টেম্বর। এবং এরা প্রথম পুস্তিকা প্রকাশ করে ঠিক তার কয়দিন পরে, 13 দিন পরে। 2 তারিখে যদি প্রতিষ্ঠিত হয়, পুস্তিকা যদি 15 তারিখে হয়, কয়দিন পরে পুস্তিকা প্রকাশ করে, 13 দিন পরে। এই পুস্তিকাটার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। ওকে, এই পুস্তিকার লেখক ছিল, এই পুস্তিকার লেখক ছিল কয়জন, 3 জন। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই পুস্তিকার লেখক কয়জন ছিল, 3 জন। এর মধ্যে তো আবুল কাসেম থাকবেই। এই আবুল কাসেম কেডা বলেন তো? এই আবুল কাসেম হচ্ছে এই তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা। তমুদ্দিন মজলিসের তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতাকে, মজলিসের প্রতিষ্ঠাতা তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা এই আবুল কাসেম এই পুস্তিকার লেখক ছিলেন। পাশাপাশি আরো 2 জন ছিলেন, একজন হচ্ছে ডক্টর কাজী মোতাহার হোসেন আর একটা হচ্ছে আবুল মনসুর আহমেদ। তাইলে এই যে তমুদ্দিন মজলিস 2রা সেপ্টেম্বর 1947 সালে প্রতিষ্ঠিত হলো, পরবর্তীতে এরা ঠিক 13 দিন পরে একটা পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকাটার নাম কি ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই পুস্তিকার লেখক কয়জন, 3 জন। কয়জন ছিল ভাইরা, 3 জন ছিল। সবাই বলেন এই পুস্তিকার লেখক কয়জন ছিল, একটু কমেন্ট করেন। এই পুস্তিকার লেখক কয়জন ছিল, সবাই একটু কমেন্ট করেন। এই পুস্তিকার লেখক কয়জন ছিল? আবারও বলতেছি, যারা লিজেন্ড কেয়ার পেজে কমেন্ট করতেছেন যে ভাই এবং বোনেরা, দয়া করে খন্দকার জিকের পেজে এসে কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো নিতে পারবো এবং দেখতে পারবো। বলেছেন যে জুবায়ের ভাই কোথায় গেছে, জুবায়ের ভাইও আছে, আমিও ক্লাস নিব, তোমাদের জুবায়ের ভাইও ক্লাস নিবে। আমার ক্লাস কি খারাপ লাগতেছে ভাইয়া? বিল্লাল খান, যদি খারাপ লাগে বলতে পারেন যে ভাই আপনার পড়ানো ভালো লাগতেছে না। বাট আমরা আমরা লিজেন্ড কেয়ারের এবং খন্দকার জিকে তে আমরা 3 জন মেন্টর আছি সাধারণ জ্ঞানের, আমি, আপনাদের ইজাজ স্যার এবং জুবায়ের স্যার। তো আমরা 3 জনই ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি আমাদের ক্লাস ভালো লাগে, না হলে জুবায়ের স্যারই ক্লাস নিবে, সমস্যা নেই। তাহলে এই পুস্তিকার লেখক কয়জন ছিল, 3 জন। এই 3 জনের একজন ছিল ওই তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম, আর একজন ছিল ডক্টর কাজী মোতাহার হোসেন এবং ডক্টর আরেকজন আব্দুল মনসুর হোসেন। তাহলে এই পুস্তিকাটা কবে প্রকাশিত হয়, 15ই সেপ্টেম্বরে। এই পুস্তিকাটা কি ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। কি ছিল ভাই, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এরপরে আসেন, এরপরে গণপরিষদে যে বাংলার দাবিটা, গণপরিষদটা কি? গণপরিষদ হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি হয় বা নির্বাচনের রায় প্রতিনিধি, তাদের নিয়ে যে পরিষদ গঠন করা হয়, এটাকে বলা হয় গণপরিষদ। এই গণপরিষদে বাংলার দাবিটা আসলে প্রথমে কে করে, এই বাংলার দাবিটা করে এই বেচারা, যার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কে করে ভাই, গণপরিষদে প্রথম যে বাংলার দাবি, এটাকে করে, এটাকে করে ধীরেন্দ্রনাথ দত্ত। ওকে, এটাকে করে ভাইরা ধীরেন্দ্রনাথ দত্ত। দেখেন, পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনে বসে হচ্ছে করাচিতে। তাহলে পাকিস্তানের যে গণপরিষদের প্রথম অধিবেশন, এটা কোথায় হয়, করাচিতে। কত সালে হয়, 1948 সালে। তাহলে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন, পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়, করাচিতে। কত সালে হয়, 1948 সালে। এই অধিবেশনটা, এই অধিবেশনে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তাইলে এই যে সেই ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1886 সালে জন্মগ্রহণ করেন, 1886 সালে জন্মগ্রহণ করেন এবং 1971 সালে মৃত্যুবরণ করেন। আব্বু ক্লাসে আছি, আব্বু, আব্বু ক্লাসে আছি। ওকে, এই যে ধীরেন্দ্রনাথ দত্ত, আমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আপনাকে কোন লাইনটা আপনি বাদ দিবেন, আপনাকে যদি বলি ভাই এই লাইনটা বাদ দেন, দেখেন বাদ দেওয়ার মতো কিনা। দেখেন, এই যে ধীরেন্দ্রনাথ দত্ত 1886 সাল থেকে 1971 সালে যিনি বেঁচে ছিলেন, দেখেন এইখানে একটা লাইনও বাদ দেওয়ার আছে ভাই। আপনারা বলতেছেন যে লাইনগুলো দাগায় দেন, আমি বলতেছি খন্দকার জিকের একটা লাইনও বাদ দেওয়ার মতো নাই। খন্দকার জিকে বাজারের এমন একটা বই যেখানে কোনো অপ্রয়োজনীয় তথ্য দেওয়া নাই, এমন একটা বই যেখানে যে তথ্যটা দরকার সেই তথ্যগুলো দেওয়া আছে, একটা লাইনও বাদ দেওয়ার মতো আছে। আপনি যদি ঢাবি, পাশাপাশি জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম যদি আপনার টার্গেট থাকে, তাহলে একটা লাইনও বাদ দেওয়ার মতো নাই। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে কোন লাইন বাদ দিবেন বলেন তো?
এখানে কোন লাইন বাদ দিবেন? আমি কেন লাইন দাগায় দিব? কারণ আমার আমার বইতে কোনো লাইন বাদ দেওয়ার মতোই নাই, তাহলে দাগায় কেন দাগায় দিব? এই প্রশ্নের উত্তর আমারে দেন। দাগায় কেন দিব? সাজু আহমেদ, আমরা দাগায় দেওয়ার মতো কিছু দেখতেছি না। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আপনি যদি ঢাবির পাশাপাশি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেন, অনেক বিস্তারিত প্রশ্ন আসে ভাই। তো সেটার জন্য খন্দকার জিকে একদম বাজারের সবচেয়ে সেরা বই। তো এখানে দাগায় দেওয়ার মতো কিছু নাই। সাইডে যেয়ে কথা বলেন। আপনাদের উপদেশগুলো খুবই ভালো, বাট একটু যদি আহ, মানে ভদ্রতার সাথে কমেন্টগুলো করেন তাহলে ইটস ওকে, থ্যাংক ইউ। আদারওয়াইজ আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে। মানে কথাগুলো আমি অ্যাজ এ মেন্টর হিসাবে এখানে দাঁড়িয়েছি, তো কমেন্টগুলো একটু ভদ্রতার সাথে করবেন দয়া করে। ওকে, এরপরে আসেন, দেখেন এই ধীরেন্দ্রনাথ দত্ত যে গণপরিষদের প্রথম অধিবেশন হলো 84 সালে, এই 84 সালের 23 ফেব্রুয়ারিতে ইনি বাংলার দাবি উত্থাপন করেছিল, যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিল 1984 সালের 23 ফেব্রুয়ারি। মনে রাখবেন কত ফেব্রুয়ারি? 23 ফেব্রুয়ারি। কে করেছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। বাসা কোথায় ছিল? কুমিল্লার। তাহলে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন হয় কবে? 1984 সালে। কোথায় হয়? করাচিতে হয়। এবং এই অধিবেশনে একজন মানুষ, নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি একটা করে যে ভাই উর্দুর পাশাপাশি আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। ওকে, আচ্ছা, এই আমরা তো প্রথম থেকে আসতেছি। আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হলো, ইটস ওকে। এরপরে দেখলাম মানে আমাদের রাষ্ট্র বাংলাটা কেমনে হইলো এটা দেখার প্রসেসটা। প্রথমে কি হলো? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হলো, ইটস ওকে। এরপরে কি দেখলাম? এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে এটা আবার উত্থাপন করলো। তারপরে কি হলো? তারপরে দেখেন ভাষা আন্দোলনের 3টা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কয়টা? 3টা সংগ্রাম পরিষদ গঠন হয়। তাহলে ভাষা আন্দোলনের 3টা সংগ্রাম পরিষদ কবে পরিষদ গঠিত হয়? তাহলে 3 নম্বর স্টেপে এসে কি দেখলাম? 3টা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই প্রথম সংগ্রাম পরিষদটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা 1 অক্টোবর 1947 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এইটার আহ্বায়ক কে ছিল? নুরুল হক ভূঁইয়া ছিল, এবং নিজ জেলা, এই নুরুল হক ভূঁইয়ার জেলা ছিল নারায়ণগঞ্জ। কোন লাইন বাদ দিবেন আপনি? কোন লাইন বাদ দিবেন? আপনি শুধু ঢাবিতে পরীক্ষা দিলে আলাদা ব্যাপার, যে আমি দাগায় দাগায় দিব যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা প্রয়োজনীয়। বাট আপনি যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন তাহলে আপনাকে প্রত্যেকটা লাইন পড়তে হবে খন্দকার জিকের। ওকে, তাইলে ভাই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাহলে আমরা প্রথমে দেখলাম যে চোখ বন্ধ করে ভাবি ভাইয়া পড়ালো তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হলো, ধীরেন্দ্রনাথ দত্ত, একটু ভাবেন, এভাবে পড়লে আপনার মনে থাকবে। ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের অধিবেশনে বাংলাকে উর্দুর পাশাপাশি উত্থাপন করলো। এরপরে 3টা সংগ্রাম পরিষদ গঠন হলো। প্রথম সংগ্রাম পরিষদটা যেটা দেখলাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটার যিনি আহ্বায়ক ছিল তিনি হচ্ছে নুরুল হক ভূঁইয়া। এইটা প্রতিষ্ঠিত হয় 1 অক্টোবর 1947 সালে। এরপরে দেখেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আবার পুনর্গঠিত হয়। কি হয়? পুনর্গঠিত হয়। এটা কবে হয়? 48 সালের 2রা মার্চ। এটার কিন্তু আহ্বায়ক ছিল শামসুল আলম। এরপরে দেখেন কি আরেকটা সংগ্রাম পরিষদ গঠিত হয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর একটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তার মানে কয়টা হয়? 3টা। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই একটা, এরপরে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই 2টা, আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এই যে বিশ্ববিদ্যালয়, এটা হয় 11ই মার্চ 1950 সালে, আর এইটা হয় 31 ফেব্রুয়ারি 1952 সালে। তাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? এইটা প্রতিষ্ঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। এটা কাজী গোলাম মাহবুব ছিল এটার আহ্বায়ক, এবং ইনি বরিশালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে। ভিডিও আটকে যাচ্ছে, ভিডিও কোথায় আটকে যাচ্ছে একটু বলবেন? তাহলে ভিডিও কোথায় আটকে যাচ্ছে? তাহলে আমরা যদি একটু চোখ বন্ধ করে ভাবি, 3টা সংগ্রাম পরিষদ দেখলাম, এরপরে ধীরেন্দ্রনাথ দত্তকে দেখলাম যে ইনি গণপরিষদে উত্থাপন করতেছে। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ইনি কি করতেছে, আর একটা দেখলাম হচ্ছে সংগ্রাম পরিষদ, 3টা সংগ্রাম পরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষার জন্য। বাহ, চমৎকার ব্যাপার। তাহলে এরপরের স্টেপটা কি আছে দেখেন তো ভাই। এরপরের স্টেপটা হচ্ছে যে এই যে রাষ্ট্রভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলো, যে দিনগুলো খুব ইম্পর্টেন্ট, সেই দিনগুলো এখানে উঠায় নেওয়া হয়েছে।
যে দিনগুলো ইম্পর্টেন্ট ছিল 52-এর ভাষা আন্দোলনে প্রত্যেকটা দিন এখানে তুলে ধরা হয়েছে। এখন কথা বলতে পারেন ভাই আপনি তো আগায় দিচ্ছেন না কেন? আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে দাগায় দিচ্ছেন না কেন? ভাই এইখানে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট দিনগুলোই আমরা তুলে ধরেছি এই বইতে। এই বইতে যে দাগায় দেওয়ার কিছু আমি আবারও দেখতেছি না। কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসই খন্দকার জিকেতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এর মধ্যে দেখেন 23 ফেব্রুয়ারি 1948 এই 1947-48 সালে কি হয়? ওই যে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার জন্য গণপরিষদ উত্থাপন করে। এই লাইনটা আপনি ফেলে দিতে পারবেন? কথা বলেন, ফেলে দিতে পারবেন? এরপরে কি হয়? 11ই মার্চ 1948-এ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়। কবে আহ্বান করা হয়? 11ই মার্চে। তাইলে প্রথমে দেখলাম আর আমি দেখেন একদম সিকোয়েন্স আকারে দেওয়া, সিকোয়েন্স আকারে দেখাওয়া। দেখেন 23 মার্চ কি হলো? গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপন করলো। 11ই মার্চে কি হলো? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম ধর্মঘট আহ্বান করা হলো। 21 মার্চে কি হলো? জিন্না পল্টন ময়দানে এক জনসভায় উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি দিল। এই লাইনগুলো যদি একদম সিকুয়েন্স আকারে ডেইলি একবার করে পড়তে পারেন, বই একটা যদি খন্দকার জিকে সাথে থাকে আর যদি প্রত্যেক দিন একটা বার করে পড়তে পারেন, আমি মনে করি আপনার এখান থেকে প্রশ্ন আসলে আপনি 100% উত্তর করতে পারবেন। আর প্রশ্ন তো এখান থেকে হবেই ভাই, প্রশ্ন তো এখান থেকে হবেই। আপনারা এতটুকু শিওর থাকেন প্রশ্ন এখান থেকে হবেই। আর প্রশ্ন আচ্ছা, প্রশ্ন এখান থেকে যদি প্রত্যেক দিন আপনার কাছে থাকে যদি একটা খন্দকার জিকে, তাহলে ভাই আমি বলতেছি যে প্রত্যেক দিন আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি লাভবান হবেন। ওকে, আমরা একটু কমেন্ট দেখতে যাই। কেউ কি বিরক্ত হচ্ছেন কিনা, কেউ কি ঘুমিয়ে গেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, তারিখগুলো মনে থাকে না ভাই, বারবার যদি পড়েন কেন মনে থাকবে না? বারবার পড়তে হবে। একবার পড়ে যদি থেমে যান তাহলে তো আর মনে থাকবে না। আপনাকে বারবার এই তারিখগুলো পড়তে হবে। কয়বার পড়তে হবে? বারবার এই তারিখগুলো পড়তে হবে। যদি বারবার পড়তে পারেন তাহলে আপনার অবশ্যই মনে থাকবে। তাহলে কি হবে? অবশ্যই এগুলো মনে থাকবে। ওকে। ওকে, ওকে, আসেন আমরা তারিখগুলো ইম্পর্টেন্ট, আমরা কোন কোন তারিখ পড়বো সবগুলো তারিখ পড়বো। 23 ফেব্রুয়ারি হলো গণপরিষদে উত্থাপন করলো। 11ই মার্চে ধর্মঘট আহ্বান করলো। 21 মার্চে মোহাম্মদ আলী জিন্নাহ পল্টন ময়দানে এসে বলল যে রাষ্ট্রভাষা করার দাবি উর্দুই হবে রাষ্ট্রভাষা। দেখেন তারপরে কি হয়? 24 মার্চে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে তিনি একই কথা বলেন। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ পরপর 3 দিন পরে আবার 21 মার্চেও কইলো যে রাষ্ট্রভাষা পল্টন ময়দানে। 24 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে এসে সেম কথা বলল। এরপরে 26 জানুয়ারি 1952 সালে খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিল। এরপরে 20 ফেব্রুয়ারি 1952 সালে সরকার 144 ধারা জারি করলো। কবে করলো? 20 ফেব্রুয়ারি 1952 সালে। দেখেন এরপরে এই যে 21 ফেব্রুয়ারি, কয়টা তারিখ আছে ভাই? এই কয়টা তারিখ যদি মনে না রাখতে পারেন, এই কয়েকটা তারিখ যদি মনে না রাখতে পারেন তাহলে কি হইলো বলেন? এরপরে 21 জানুয়ারি কি হলো? 21 জানুয়ারি সবাই তো জানেন 21 ফেব্রুয়ারি 1952-তে কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করলো। তাহলে 144 ধারা জারি করা হলো কবে? 20 ফেব্রুয়ারিতে। এবং কবে এটা ভঙ্গ করলো? 21 তারিখে এটা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান দিতে দিতে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে জমা হয়। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের কমেন্ট করতে হবে, জানাতে হবে। সবাইকে এইটুকু জানাতে হবে, সবাইকে জানাতে হবে। একটু সবাই জানাবেন যে এতটুকু পর্যন্ত আমার ভাইয়েরা আপুরা যারা ক্লাস করতেছেন, হ্যাঁ আমি অনেক স্লো পড়াচ্ছি, আহ, তো এটা আপনাদের কাছে একটা রাগ হতে পারে, এই বেচারা এত আস্তে পড়াচ্ছে কেন বা এত কম পড়াচ্ছে কেন। বই কত টাকা? অনলি 400 টাকা। 400 টাকা বইয়ের দাম। কয় টাকা দাম? 400 টাকা বইয়ের দাম। বাট আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, মূল কথা হচ্ছে আমি শেখানোর চেষ্টা করছি। ক্লিয়ার হলে একটু জানাবেন যে সবাই ক্লিয়ার কিনা। এখন কথা হচ্ছে 21-এ যা কিছু প্রথম মানে প্রথম কি কি ছিল দেখেন ভাই। ওকে, ক্লিয়ার বলেছেন সাকিব হোসেন, শশী বলেছেন ওকে, আসিফ খান ও ক্লিয়ার ওকে, মোল্লা বলেছেন, খায়রুল মোল্লা বলেছেন ক্লিয়ার, শারমিন বলেছেন ক্লিয়ার, এরপরে পারামানিক ক্লিয়ার, অথই বলেছেন ক্লিয়ার ওকে মাশাল্লাহ। সবাই একটু ক্লিয়ার লিখবেন যদি বুঝে থাকেন। এরপরে আসেন
প্রথম কবিতা কোনটা ছিল? কাঁদতে আসিনি আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা ছিল প্রথম কবিতা। এটার লেখক কে ছিল? এটার প্রথম পাঠ করেছেন কে? প্রথম পাঠ করা হয় কত তারিখে? খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কবিতা কোনটা? প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা প্রথম কবিতা। এরপরে প্রথম শহীদকে? রফিক উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল আছে দেখবেন, রফিক জব্বার হল, রফিক জব্বার হল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই সেই রফিক যিনি হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ। তাহলে ভাষা আন্দোলনের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, প্রথম শহীদ রফিক উদ্দিন, যার নিজ বাড়ি ছিল মানিকগঞ্জে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপরে প্রথম উপন্যাস কোনটা? আরেক ফাল্গুন। কোনটা ভাই? আরেক ফাল্গুন হচ্ছে প্রথম উপন্যাস। এরপরে প্রথম চলচ্চিত্র কোনটা? জীবন থেকে নেওয়া। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। এরপরে প্রথম শহীদ রফিক উদ্দিন। তো এরপরে প্রথম কি ছিল কবিতা? আহ কি প্রথম কবিতাটা কি ছিল? ফাঁসির দাবি নিয়ে এসেছি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো দেখছেন। এরপরে আসেন হচ্ছে প্রথম গান কোনটা ছিল? প্রথম গান ছিল হচ্ছে একুশের গান। প্রথম গান কোনটা ছিল? একুশের গান। দেখেন প্রথম সবকিছু, প্রথম ভাষা আন্দোলনের প্রথম সবকিছু দেখতেছি আমরা। তো এ দেখেন প্রথম গান কোনটা? ভুলবো না ভুলবো না, এদের 21শে ফেব্রুয়ারি ভুলবো না। প্রথম শহীদ মিনার কোনটা? প্রথম শহীদ মিনার নির্মিত করা হয় 23 ফেব্রুয়ারি 1952 সালে, উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারিতে, এবং উদ্বোধন করেন ওই যে শহীদ শফিউর, এই শহীদ শফিউরের পিতা করে এটা উদ্বোধন। ওকে। তো প্রথম শহীদ মিনার, প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। প্রথম যে ব্যাপারগুলো প্রথম ছিল, দেখেন কোন বইতে এভাবে পাবেন যে প্রথম কি কি ছিল, মানে এত সুন্দর করে সাজানো, আপনারা দেখলে অবাক হওয়ার ব্যাপার। যে প্রথম গান কোনটা, প্রথম শহীদ মিনার কোনটা, প্রথম শহীদ কোনটা, প্রথম উপন্যাস কোনটা, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে চেইন অফ কমান্ড বা এত গোছানো ভাবে সাজানো, আর কোনো বইতে থাকলে বললেন যে ভাই এই বইতে আছে এরকম। ওকে। এরপরে বলেছে হচ্ছে প্রথম প্রভাত ফেরির প্রথম গান ছিল মৃত্যুকে যারা তুচ্ছ করিল, ভাষা ভাষা বাজবার তরে। তো এটা ছিল প্রভাত ফেরির গান। তাহলে দেখেন প্রথম গান কোনটা ছিল, প্রথম প্রভাত ফেরির গান কোনটা ছিল, এইগুলা। এরপরে দেখেন বলা হয়েছে প্রথম 21-এর প্রথম গল্প কোনটা ছিল? মৌন নয়, এটা ছিল প্রথম গল্প। প্রথম বই কোনটা ছিল? ভাষা আন্দোলনের ইতিহাস, এটা ছিল প্রথম বই। ভাষা আন্দোলনের ইতিহাস, এটা ছিল প্রথম বই। প্রথম 21-এর প্রথম গল্প হচ্ছে মৌন গল্প। প্রথম বই ভাষা আন্দোলনের ইতিহাস। ভাষা আন্দোলনের প্রথম গল্প হচ্ছে মন ও ময়দান। তারপরে প্রথম নাটক কোনটা? কবর। প্রথম সংকলন কোনটা? 21শে ফেব্রুয়ারি। তার মানে প্রথম দিয়ে যত কিছু সব কিন্তু পেয়ে যাচ্ছেন এই পেজগুলোতে। কোন পেজ? 162-তে, 161-তে, 160-এ, এই পেজগুলো পেয়ে যাচ্ছেন। প্রথম গান কোনটা, প্রথম কবিতা কোনটা, প্রথম প্রভাত ফেরির গান কোনটা, প্রথম শহীদ কোনটা, প্রথম নাটক কোনটা। তাহলে প্রথম নাটক কোনটা সবাই একটু বলেন তো। বই কিনলে কি মেইন বই? অবশ্যই মেইন বই নেবেন, অবশ্যই মেইন বই নেবেন। মেইন বই মাত্র 400 টাকা, 400 টাকা, 400 টাকা মেইন বই নেবেন, বই দেখে নেবেন 400 টাকা, একদম মেইন বই নেবেন। দেখবেন কালার করা আছে পেজ, কিছু পেজ, তো একদম মেইন বই নেবেন। তাহলে সবাই বলেন তো ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা? একটু কমেন্ট করেন, সবাই ঘুমিয়ে গিয়েছেন মনে হয়। একটু কমেন্ট করেন যে ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা? ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা? সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা, সবার কমেন্ট দেখতে চাই সবাই। কবর, ওকে। সবাই বলবেন। অবশ্যই লেখকের নাম লাগবে, বাট আপনারা বলতেছেন যে সময় কম, লাইন দাগিয়ে দিতে হবে, এই জন্য একটু দ্রুত পড়ে যাচ্ছি। বাট আমার ইচ্ছা ছিল যে সময় নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, বাট আপনাদের কমেন্টের কারণে সেটা সম্ভব হচ্ছে না। ওকে। এরপরে এই যে উক্তি থেকে কিন্তু প্রশ্ন হয়, এই উক্তি থেকে প্রশ্ন হয়, যেমন গত বছর ঢাবিতে একটা প্রশ্ন ছিল, আমি রাষ্ট্র, উক্তিটা কার? এই উক্তি থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন হয়। উক্তি ছিল আমি রাষ্ট্র, উক্তিটি কার? এটা ঢাবিতে প্রশ্ন ছিল। দেখেন কয়েক বছরে সবগুলো বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এই উক্তি থেকে প্রশ্ন হয়। কে কোন উক্তি দিয়েছে? উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা তো মোহাম্মদ আলী জিন্নাহ 2 দিন বলেছিল।
পরপর, একটা বলেছিল 21 তারিখে আর একবার বলেছিল 24 তারিখে। কোথায়? ঢাবির সমাবর্তনে, মনে আছে? দেখেন যদি ভালো করে পড়েন এই তারিখগুলো এমনি নিজে নিজেই মনে পড়ে যাবে যে এইটা না ভাইয়া বলেছিল, এইটার পরে এইটা হবে। এরপরে উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা, এটা খাজা নাজিমুদ্দিন বলেছিল। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, খাজা নাজিমুদ্দিন বলেছিল। তারপরে উর্দু বহিয়া আনিবে পূর্ব পাকিস্তানের জন্য রাজনৈতিক, রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক অর্থনৈতিক মিত্র, ডক্টর এনামুল হক বলেছিল। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য বাঙালি। খুব খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিতে পারেন। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য বাঙালি, এটা বলেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছিল? আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য কি? আমরা তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। কি বলেন? আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। আসেন পরের পেজে যাই আমরা, পরের পেজে কি আছে আমাদের জন্য। আচ্ছা, এই যে ভাস্কর্যগুলো, তো এগুলো সব জায়গায় প্রশ্ন থাকে। স্কাল্পচার, বিউপিতে যারা পরীক্ষা দিবেন, স্কাল্পচার বা বাংলায় হচ্ছে ভাস্কর্য। এই ভাষা আন্দোলনের কি কি ভাস্কর্য দেখবেন অনেক বইতে কেমন আছে যে ভাস্কর্য দিয়ে সবগুলো ভাস্কর্য হ চ ব র ল করে দেওয়া আছে, বাট আমাদের বইটাতে কেমন দেওয়া যে ভাষা আন্দোলনের ভাস্কর্য কোনগুলো এগুলো আলাদা করা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য কোনগুলো এগুলো আলাদা করা। এভাবে থাকলে আপনার মনে রাখাটা একটু সুবিধা হয়। তাইলে এই ভাষা আন্দোলনের ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার, এটা হচ্ছে ঢাকাতে, এটার স্থপতি ছিল হামিদুর রহমান। এরপরে সবচেয়ে বড় শহীদ মিনার, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রবিউল হুসাইন। এটা বাংলাদেশের সবচেয়ে বড় শহীদ মিনার। একটা মজার ব্যাপার হচ্ছে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে আসে কিংবা যদি বাইরে থেকে কেউ, দেখবেন যে শুক্রবার জাহাঙ্গীরনগর খুবই সুন্দর একটা ক্যাম্পাস, নিঃশ্বাস নেওয়ার মতো একটা ক্যাম্পাস, অনেক গাছপালা। অনেকে ঘুরতে এসে বলে যে টাওয়ারের নিচে দাঁড়ায় আছি। এই কই, হ্যালো, টাওয়ারের নিচে দাঁড়ায় আছি। টাওয়ারটা হচ্ছে এই সবচেয়ে বড় শহীদ মিনার, অনেক উঁচা, তো এই জন্য বলে কি টাওয়ারের নিচে, বা পানির ট্যাঙ্কির নিচে দাঁড়ায় আছি। পানির ট্যাঙ্কি, মনে করে যে উপরে পানি। এরপরে মোদের গরব, এটা ভাষা আন্দোলনের, এটা ঢাকাতে, এটা হচ্ছে অখিল পালেটার ভাস্কর। এরপরে চেতনা 71, এটা সিলেটে রয়েছে, এটা মোবারক হোসেন নিপাল হচ্ছে এটার। অমর 21, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহানারা পারভিন পারভিন, এটা হচ্ছে সমাজ বিজ্ঞানের সামনে, অমর 21। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের কয়টা রয়েছে, ভাস্কর্য রয়েছে, সবাই বলেন তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের উপর কয়টা ভাস্কর্য রয়েছে? ভাষা আন্দোলনকে, আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের জন্য কয়টা ভাস্কর্য রয়েছে একটু বলবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কয়টা ভাস্কর্য রয়েছে? সবাই একটু কমেন্ট করবেন, একটু আপনাদের কমেন্ট দেখতে চাই। সবাই একটু কমেন্ট করবেন। দুইটা, সাকিব হুসাইন, তারপরে হচ্ছে শর্মা দেবেন্নাথ বলেছে দুইটা। সবাই একটু বলেন যে কয়টা। আমি একটু কমেন্ট করি, দেখেন তো হয় কিনা। আমি একটু লিখি দুইটা। আচ্ছা, এই যে আমি নাগিব মাহফুজ কাব্য, আমিও কমেন্ট করে দিয়েছি যে দুইটা ভাস্কর্য রয়েছে। ওকে, কয়টা রয়েছে বলেন তো? দুইটা রয়েছে। আহ তাহরিম হক অরিন বলেছেন দুইটা, নূর করিম অথই বলেছেন দুইটা, তারপরে শূদ্র ঘোষ বলেছেন দুইটা, আসিফ খান বলেছেন দুইটা। বা আপনারা এখনো ঘুমান নাই, তাই না? আপনারা এখনো ঘুমান নাই, জেগে আছেন। আমিও দুইটা কমেন্ট করে দিয়েছি, দেখেন। ওকে, আসেন। এরপরে ভাষা আন্দোলনকারী এই পাকিস্তানের নেতৃত্ব কারা দিয়েছিল? যখন ভাষা আন্দোলন চলতেছিল ওই টাইমে কারা কারা শাসন ব্যবস্থায় ছিল এইটা যদি আমরা দেখি, এটা পাকিস্তানের গভর্নর জেনারেল তখন ছিল হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তখন হচ্ছে এই খাজা নাজিমুদ্দিন। যখন ভাষা আন্দোলন চলমান ছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? পরীক্ষা আসে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। এবং আমাদের যে পূর্ব বাংলা, যেটা এখন বর্তমানে বাংলাদেশ, এইটার মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। তাহলে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। খুব ইম্পর্টেন্ট। এখন আসেন ভাষা আন্দোলনের শহীদগুলো, আমরা শহীদগুলো দেখবো যে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছে। এই যে শহীদ হয়েছে ভাষা শহীদ রফিক, যিনি হচ্ছে শহীদ হয়েছেন 21 তারিখে। এবং এনার জন্ম ছিল 1926 সালে। এনার জন্ম ছিল মানিকগঞ্জ জেলার সিংড়াইতে। ইনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ জগন্নাথ কলেজের স্টুডেন্ট ছিল, বর্তমানে যেটা বিশ্ববিদ্যালয়। এরপরে
আমি বললাম যে এই নামে আমাদের হল আছে, দেখেন এই দুইজন এই দুইজন ভাষা শহীদ রফিক জব্বার এই নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে। রফিক জব্বার নামে একটা হলও আছে। সাউন্ড এর সমস্যা হচ্ছে, আপনার কমেন্ট দেখতে পাই না ভাইয়া। আমার কমেন্ট দেখতে পান না? আমার কমেন্ট তো আমি করেছি, আমি তো কমেন্ট করেছি অলরেডি। আচ্ছা, আপনার কমেন্ট দেখতে পাই না। আচ্ছা দেখেন, আপনার কমেন্টে রিয়্যাক্ট দিয়ে দিয়েছি, এটাই আমি। ওকে, এরপরে আসেন, বলা হয়েছে যে বরকত, শহীদ আবুল বরকত। আমাদের বিশ্ববিদ্যালয়ে আরেকটা হল আছে যে সালাম বরকত, সালাম বরকত নামে আরেকটা হল আছে। কোন বিশ্ববিদ্যালয়ে? জাহাঙ্গীরনগর। এই ভাষা শহীদদের নিয়ে জাহাঙ্গীরনগরে হল আছে, সালাম বরকত। এই বরকত নিয়েও আমাদের হল আছে। এই যে বরকত, ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে MA ক্লাসের ছাত্র ছিলেন। এই হচ্ছে বরকত, ইনিও একজন ভাষা শহীদ, যাকে আবাই নামে সবাই চিনতো। কি নামে? আবাই নামে ডাকতো সবাই। কি নামে? আবাই নামে ডাকতো। সাউন্ড ঠিকঠাক আছে, আপনি হেডফোনে সাউন্ড বাড়ান। এরপরে দেখেন আব্দুল সালাম, বললাম ওই যে সালাম বরকত নামে হল আছে, ইনিও একজন ভাষা সৈনিক। ইনি হচ্ছে মারা যায় 7 তারিখে। ইনি মারা যায় 7 তারিখে। ইনি পরিচয় ছিল ডাইরেক্টর অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসের রেকর্ড কিপার পদে চাকরি করতেন। এরপরে শফিউর, যার পিতা কি করে? যার পিতা হচ্ছে ওই যে শহীদ মিনার, প্রথম শহীদ মিনার কি করে? উদ্বোধন করে। ইনি হচ্ছে দেখেন, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ক্লাসে প্রাইভেট ছাত্র ও ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষণ শাখার কেরানি ছিলেন। এরপরে দেখেন আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি একটু দেখি, যে দেখেন ভাইরা আপুরা, এই যে আমাদের এটা কি? এটা হচ্ছে স্মৃতিসৌধ। এটা কি বললাম? এটা স্মৃতিসৌধ। এই যে জাতীয় স্মৃতিসৌধ, এটা কোথায়? আমরা যদি একটু নিচে লিখি, জাতীয় স্মৃতিসৌধ এটা হচ্ছে সাভারে অবস্থিত। এই স্মৃতিসৌধের 7টা স্তম্ভ আছে। কয়টা? 1 2 3 4 5 6 7টা। এই 7টা স্তম্ভ দ্বারা 7টা তাৎপর্য বহন করে। এই 1 নাম্বারটা দ্বারা এই 52 এর ভাষা আন্দোলন, যেটা আমরা পড়তেছি, হ্যাঁ, 52 এর ভাষা আন্দোলনটাকেই করে। 2 নাম্বারটা দ্বারা 54 এর যে যুক্ত ফ্রন্ট নির্বাচন ছিল, এই যুক্ত ফ্রন্ট নির্বাচনটাকে। 3 নাম্বারটা দ্বারা 56 এর যে সংবিধান, সেইটাকে তাৎপর্য বহন করে। 4 নাম্বারটা দ্বারা 62 এর একটা আন্দোলন হয়, সেটা হচ্ছে কি আন্দোলন ছিল? শিক্ষা আন্দোলন, এটাকে বহন করে। এরপরে 66 এর 6 দফাকে বহন করে। 69 এর গণ অভ্যুত্থান এবং 71 এর মুক্তিযুদ্ধ। এই 7টা স্তম্ভ দ্বারা 7টা তাৎপর্য বহন করে। কয়টা তাৎপর্য বহন করে? হ্যান্ড ওয়াশ স্লো নাকি? আচ্ছা, ওকে। আবারও যারা অনেকে লিজেন্ড কেয়ার পেজে অলরেডি কমেন্ট করে ফেলেছেন, আমরা বলেছিলাম যারা খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করবেন তাদের কমেন্টটা আমাদের দেখতে একটু সুবিধা হবে। বাট আপনারা এর মধ্যেও লিজেন্ড কেয়ারের পেজে অনেকে কমেন্ট করেছেন, সমস্যা নাই। লিজেন্ড কেয়ারের পেজে কমেন্ট করলেও সমস্যা নাই। বাট খন্দকার জিকের পেজে যেহেতু আজকের ক্লাসের আমরা কমেন্ট দেখতেছি, সেক্ষেত্রে খন্দকার জিকের পেজে কমেন্ট করলে আমাদের জন্য আপনাদের কমেন্টগুলো এবং আপনাদের প্রশ্নগুলো নেওয়া এবং উত্তরগুলো দেওয়া সহজ হতো। ওকে, ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত শিখলাম। আসেন এরপরে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করি, যে কেন্দ্রীয় শহীদ মিনার। এই কেন্দ্রীয় শহীদ মিনারটা আমরা একটু আগে পড়েছিলাম, যে ঢাকা মেডিকেল কলেজের পাশে উদ্বোধন করা হয়। এটা উদ্বোধন করা হয় 21 ফেব্রুয়ারি 1963 সালে। উদ্বোধন করে কে? হাসিনা বেগম, শহীদ আবুল বরকতের মা। প্রথমটা কে করলো? শহীদ শফিউলের পিতা, ওই যে প্রথমটা দেখেছিলাম, এটা কে করে? আবুল বরকতের মা। এবং এটার স্থপতি হচ্ছে হামিদুর রহমান, সাথে ছিলেন নবের আহমেদ। এরপরে বিদেশের মাটিতে প্রথম শহীদ মিনার, যুক্তরাষ্ট্রে এই শহীদ মিনারটা উদ্বোধন করা হয়। এবং এই শহীদ মিনারটা
1999 সালে এটা হচ্ছে স্থাপিত হয় এবং এইটা জাপানের টোকিওতে, এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম শহীদ মিনার স্থাপিত হয় হচ্ছে জাপানের টোকিওতে। তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন জানলাম। সেই ইনফরমেশনটা হচ্ছে বিদেশে প্রথম শহীদ মিনার কোথায় করা হয়, এটা হচ্ছে যুক্তরাজ্যে। কোথায় করা হয়? যুক্তরাজ্যে করা হয়। বাট বাংলাদেশ সরকার কর্তৃক এটা করা হয় কত সালে? 1999 সালে যুক্তরাষ্ট্রের টাওয়ার হ্যামলেটে এটা করা হয়। তাহলে আমরা দেখলাম যে বিদেশের মাটিতে প্রথম 1999 সালে যুক্তরাজ্যের হ্যামলেটে করা হলো। কোথায়? তাহলে প্রথমটা কোথায় করা হয়? প্রথমটা হচ্ছে যুক্তরাজ্যে। এরপরে বাংলাদেশ সরকার কর্তৃক যেটা করা হয় সেটা করা হয় কোথায়? জাপানের টোকিওতে। তাহলে কয়টা? দুইটা। একটা হচ্ছে যুক্তরাজ্যতে, যেটা 1999 সালে হ্যামলেটে করা হয়েছিল। এরপরে কত সালে করা হয়? এরপরে 2005 সালে কোথায় করা হয়? জাপানের টোকিওতে করা হয়। তাইলে বিদেশে কয়টা? দুইটা। একটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক করা হয়। আচ্ছা, লিজেন্ড কেয়ারের একটা লিঙ্ক দিন আপনারা। ইউটিউব আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে লিজেন্ড কেয়ারের অ্যাপস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা 10 টাকা খুব সম্ভবত, আমি যতটুকু জানি, পেমেন্ট করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। ওকে, এরপরে অন্যান্য যে শহীদ মিনার রয়েছে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বললাম 71 ফুট উঁচু। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার নকশা করেন মুর্তজা বশির রয়েছে। দেখেন এখানে যতগুলো শহীদ মিনার আছে, জাপানের টোকিওতে যে শহীদ মিনার দেখলাম 2005 সালে, এছাড়া কোথায় কোথায় আছে দেখেন, এছাড়া আছে ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, ইতালিতে আছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার। তাইলে আমরা প্রথম দেখলাম কোথায়? প্রথম ইউকে যুক্তরাজ্যতে। কত সাল? 1999-এ। এরপরে দেখলাম জাপানের টোকিওতে। জাপানের টোকিওতে কত? 2005। এছাড়া কোথায় কোথায় আছে? এছাড়া আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার। ওকে, দেশের বাইরে, এটা তো শহীদ মিনার দেখলাম। দেশের বাইরে প্রথম স্মৃতিসৌধ নির্মিত হয় হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়াতে। এটা 19 ফেব্রুয়ারি 2006 সালে উদ্বোধন করা হয়। আচ্ছা, মধ্যপ্রাচ্যে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? ওমানে। এরপরে দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় কোথায়? কানাডাতে। দেখেন এইখানে এত বিস্তারিত দেওয়া এই বইটাতে, আপনার প্রশ্ন আসলে আপনি এখান থেকে, আপনি যদি খন্দকার জিকে যদি 3টা বার পড়তে পারেন, প্রথমবার পড়লেন, দ্বিতীয়বার রিভিশন দিলেন, তৃতীয়বার রিভিশন দিলেন, পুরা বইটা যদি পড়তে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নাম্বার পাবেন। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে লিজেন্ড কেয়ার টিম, আমরা গত মাসের আগের মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের অনেক স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় লতে আসছে। তো তাদের সাথে গল্প করতেছিলাম যে কিভাবে এত ভালো রেজাল্ট করলা, বা কি এর পেছনে কারণ কি ছিল। তখন ওরা বলতেছিল, ভাই সাধারণ জ্ঞানে অনেক ভালো করেছি, সাধারণ জ্ঞানে ফুল মার্কস পেয়েছি। তো বললাম কেমনে সাধারণ জ্ঞানে ফুল মার্কস পাইলা কেমনে? তো বলতেছে, ভাই খন্দকার জিকে পড়তাম। একদম সত্যি কথা। এটা বলার জন্য না, আমাদের অনেক স্টুডেন্ট এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আছে। তো এদের সবারই কথা যে ভাই সাধারণ জ্ঞানে একদম ফাটাই দিছি, সাধারণ জ্ঞানে অনেক ভালো করেছি, সাধারণ জ্ঞানে অনেক ভালো করেছি। সবার কথাই হচ্ছে ভাই সাধারণ জ্ঞানে অনেক ভালো করেছি। ওকে, এরপরে দেখেন যে এই যে মোদের গর্ব রয়েছে, নির্মাণ করেছে হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে, ভাস্কর হচ্ছে অখিল পাল এবং অবস্থান বাংলা একাডেমিতে। এরপরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এইটা এইটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব কফি আনানের উপস্থিতিতে শেখ হাসিনা 1 সালে উদ্বোধন করে, দরকার নাই। এরপরে মাতৃভাষা দিবস, খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন হয়ে থাকে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে 1999 সালে, খুব ইম্পর্টেন্ট। তাহলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 31তম সম্মেলনে। তাহলে যা এই যে 21শে ফেব্রুয়ারিকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে কত সালের কত তারিখে বলেন? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে কত সালের কত তারিখে? একটু ঝটপট এই প্রশ্নের উত্তরটা দিবেন সবাই। সবাই এই প্রশ্নের উত্তর দিবেন, কত সালের কত তারিখে? সবাই ভাইয়েরা বোনেরা, কত সালের কত তারিখে এটা করা হয়?
আচ্ছা দিবে, আমি বলে দিব দিবে। তারপরেও যদি কোনো আমাদের এখনো আমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা বইটা এখনো আহ, তৈরি করতে পারি নাই প্রপারলি। আমরা বলেছি যে আমরা আরো সংযোজন বিয়োজন করব। 10 তারিখে আপনারা লাইব্রেরিগুলোতেও বইটা পেয়ে যাবেন, বা লাইব্রেরিগুলোতেও পাবেন, রকমারিতেও পাবেন, এবং আমরা প্রসেস সম্পর্কে আরো বলবো। বইটা আপনারা পেয়ে যাবেনই, সেটা পিডিএফ আকারে হোক, সেটা বই আকারে। বই সংগ্রহ করা ভালো, পিডিএফ আপনি প্রিন্ট আউট করতে গেলে অনেক টাকা খরচ হবে, আপনি বইটা সংগ্রহ করে নিলে ভালো, তারপর আমরা পিডিএফ দিতে বলবো। ওকে। ভাষা আন্দোলন ভিত্তিক যতগুলো গান ছিল, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার গীতিকার কে, সুরকার কে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটার গীতিকার কে, সুরকার কে, ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এইগুলো মজায় মজায় পড়বেন, মজায় মজায় পড়বেন। উপন্যাসগুলো একটু দেখবেন, আরেক ফাল্গুন কার লেখা, জহির রায়হানের লেখা, এগুলো মজায় মজায় পড়ার চেষ্টা করবেন, মজায় মজায় পড়ার চেষ্টা করবেন। নাহিদ আসো আসো, আসতে থাকো, রাস্তায় আসতে থাকো। তাইলে এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করো। সবাই লিখেছেন 1997 সালের ভাইয়া সাম্প্রতিক ক্যাপসুল কয়টা এখন পর্যন্ত বের হয়েছে? একটা বের হয়েছে, আর একটা ডোজ বের হবে, 2টা ক্যাপসুল পাবেন আপনারা, 2টা। সরি, ক্যাপসুল কেন বলেন, ভ্যাকসিন হবে তো এটা, ক্যাপসুল তো না ভাই, ভ্যাকসিন হবে, ক্যাপসুল কেন বলেন? আমরা তো ভ্যাকসিন পড়ালাম আপনাদেরকে, এবং ভ্যাকসিন দেখালাম কত চমৎকার করে। ভ্যাকসিন, ক্যাপসুল না তো। ভ্যাকসিন 1 বের হয়েছে, ভ্যাকসিন নিবেন, ডোজ 1 নিবেন, 2 নিবেন, দেখবেন সুস্থ হয়ে যাবেন, ভালো করবেন পরীক্ষা ইনশাল্লাহ, সবাই ভালো করবেন। এই যে গল্প প্রবন্ধগুলো দেখেন, এখন যদি প্রশ্ন করি, তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? দেখেন প্রশ্ন, প্রচুর প্রশ্ন দেওয়া এখানে। এই যে তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন, আমরা প্রথমে দেখলাম যে এটা প্রতিষ্ঠা করেন কে, একটু বলেন তো। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2রা সেপ্টেম্বর, কত সাল? 2রা সেপ্টেম্বর 1947, এবং এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কেমন? সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে এই তমুদ্দিন মজলিস, এবং এই তমুদ্দিন মজলিস হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 2রা সেপ্টেম্বর 1947 সালে প্রতিষ্ঠিত হয়। এটা যিনি প্রতিষ্ঠিত করেন উনি হচ্ছে ঢাবির অধ্যাপক ছিলেন। ঢাবির কোন বিষয়ের? পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সি, ইনি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। দেখেন এত পরিমাণে প্রশ্ন এই বইতে দেওয়া, আপনি পড়ার পরে অন্য কোনো অন্য কোনো মানে কোশ্চেন ব্যাংক কিনতে হবে না। দেখেন প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন, রাবির প্রশ্ন, এত প্রশ্ন এখানে দেওয়া আছে, এত প্রশ্ন। আপনি এত পরিমাণে এগুলো পড়তে মানে এই দেখেন, পিএসসি তে কোন প্রশ্নগুলো আসছে, চাকরির পরীক্ষায় কোনগুলো আসছে এখানে দেওয়া আছে, ব্যাংক নিয়োগ পরীক্ষায় কি প্রশ্নগুলো আসছে দেওয়া আছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখেন এই ভাষা আন্দোলন থেকে কোন বছরে কোন প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? আমরা একটু আগে পড়লাম, এটা ছিল আবাই। কি নাম ছিল? আবাই। দেখেন এত প্রশ্ন দেওয়া ভাই, কোনো বইতে এত প্রশ্ন দেওয়া নাই, কোনো বইতে এত প্রশ্ন দেওয়া নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি? তমুদ্দিন মজলিস কি ছিল? দেখেন আপনারা জানেন যে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। ঢাবিতে এসেছে এই প্রশ্ন, কোথায় এসেছে? ঢাবিতে এসেছে। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কই থেকে প্রশ্ন আসছে? জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো এই বই থেকে কমন পাওয়া যায়। আপনারা অনেকে বলেন যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন মনে হয় ভিন গ্রহ থেকে আসছে। রাবির প্রশ্নগুলো দেখেন ভাই, একটু চোখ বুলে দেখেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। চট্টগ্রামের কই থেকে আসছে? শুধু কি চট্টগ্রামই শেষ? গুচ্ছতে কই কই থেকে আসছে এই চ্যাপ্টার থেকে। মেডিকেল এবং ডেন্টালের প্রশ্নগুলো, 7 কলেজের প্রশ্ন, তারপর নার্সিং এর প্রশ্ন। ভাই তোর প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো বই কোনটা? সবাই একটু বলতো। প্র্যাকটিস করার জন্য, শুধু পড়ার জন্য না, পাশাপাশি এই বই থেকে মানে এই প্র্যাকটিস করার জন্য, শুধু পড়ার জন্য না, শুধু পড়লাম শেষ হয়ে গেল, প্রশ্ন সলভ করার জন্য, প্র্যাকটিস এবং পড়া দুইটার জন্য ভাই বই কিনে নেন, বই কিনে নেন। বই পড়লে, আমি আপনাকে এতটুকু কথা দিচ্ছি মিতুল ভাই, বই কিনে নেন। এই বই পড়লে বিশ্বাস করেন আপনার সাধারণ জ্ঞানে কোনো সমস্যাই থাকবে না, মন থেকে বলতেছি। একটু সবাই বলেন তো, এখন বাজারের সবচেয়ে সেরা বই কোনটা সাধারণ জ্ঞানের? এই যে দেখাইলাম, আমি কিন্তু আপনাদের হাতে ধরে দেখাইলাম, বলেন তো। 171 পৃষ্ঠায় ভুল দেওয়া আছে না? আচ্ছা, আমি একটু বলি আপনাদের ভুলের কথাটা। পৃথিবীর কোন বইতে, একমাত্র কোরআন শরীফ ছাড়া কোন বইতে একদম 100% ঠিক আছে?
কোরআন শরীফ ছাড়া খন্দকার জিকে বেস্ট রাকিব, কোন বইতে কোরআন শরীফ ছাড়া পৃথিবীর সবগুলো বইতেই কোনো না কোনো ভুল আছে, সেটা টাইপিং মিস্টেক হতে পারে, সেটা মিস্টেক হতে পারে। তো তো ভুল একটা দুইটা ভুল থাকবে, যদি আপনার কাছে ধরা পড়ে তো ইটস গুড, এটা খুবই ভালো। বাট আপনাদের একটা প্রশ্ন করলাম যে সাধারণ জ্ঞানের জন্য এই মুহূর্তে সবচেয়ে সেরা বই, বাজারের সবচেয়ে সেরা বই কোনটা? সবাই একটু কমেন্ট করেন না ভাই, একটু জানতে চাই আপনার কাছে, আপনাদের কাছেই জানতে চাই। আমি তো একদম ধরে ধরে দেখাই দিলাম যে কিভাবে কি প্রশ্ন এসেছে, এইটা যদি একটু উত্তর করেন ভালো হতো, সবার কাছে জানতে চাই। হ্যাঁ, এখনো আমাদের অনেক সময়। ওকে, বলেছেন যে দেখাই দিতে। ওকে, তো ভাষা আন্দোলন তো আমরা দেখলাম। এরপরে 54 যে প্রাদেশিক নির্বাচন বা যুক্ত ফ্রন্ট নির্বাচন, এই নির্বাচনটার মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করা। মুসলিম লীগকে কি করা? ক্ষমতাচ্যুত করা ছিল এই যুক্ত ফ্রন্টের মূল উদ্দেশ্য। এই যুক্ত ফ্রন্ট নামে একটি রাজনৈতিক মঞ্চ গঠন করা হয় এবং এইখানে আওয়ামী লীগ, মৌলানা ভাসানী এবং 53 সালের 4 ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টির নেতা শেরে বাংলা এবং পাকিস্তানের গণতন্ত্রী দলের সঙ্গে মিলে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়। সাথে ছিল মৌলানা আতহার আলীর নিজামে ইসলাম পার্টি। তাইলে কয়টা দল ছিল? দেখেন, আমরা যদি লিখি, এই দেখেন, বামপন্থী গণতান্ত্রিক দলের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ, তাহলে বামপন্থী গণতান্ত্রিক দল ছিল। আচ্ছা, এরপরে কি দল ছিল এই যুক্ত ফ্রন্টে? এই যুক্ত ফ্রন্টে আতহার আলীর ছিল নিজামে ইসলাম, ইসলাম ছিল, দুইটা দেখলাম। এই মুসলিম লীগকে হারানোর জন্য কারা কারা যুক্ত হয় দেখেন। এরপরে আহ এরপরে কৃষক শ্রমিক পার্টি ছিল। কি পার্টি? শেরে বাংলার হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি ছিল এটায়। এরপরে কে ছিল? আহ যুক্তফ্রন্ট নামে একটি সম্মিলিত দল, এখানে ছিল আওয়ামী মুসলিম লীগ। কে ছিল? আওয়ামী আওয়ামী মুসলিম লীগ। তাহলে কয়টা দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় বলেন তো? কয়টা দল মিলে, কয়টা দল মিলে, কয়টা দল মিলে, আমি প্রশ্ন, একটু বলেন যে কয়টা দল মিলে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? সবাই একটু বলেন, কয়টা দল মিলে, কয়টা রাজনৈতিক দল মিলে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? কয়টা দল মিলে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? সবাই একটু বলেন। কয়টা দল মিলে? চারটা বলেছেন, ইয়েস, চারটা দল মিলে। কোনটা কোনটা? বামপন্থী, নিজামে ইসলাম, এরপরে কৃষক শ্রমিক পার্টি এবং মৌলানা ভাসানীর মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে কি করা? ক্ষমতাচ্যুত করা। মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করা এর মূল উদ্দেশ্য ছিল। এরপরে আরো গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে। অংশগ্রহণকারী দল কারা কারা ছিল আমরা একটু আগে বললাম, আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, নিজামে ইসলাম, গণতান্ত্রিক একজোট, যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট অংশগ্রহণ করে 21 দফার ভিত্তিতে। কয় দফার ভিত্তিতে? এবং এই প্রথম দফাটাই ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। 21 দফার ভিত্তিতে যুক্তফ্রন্টটা গঠিত হয়। প্রথম দফাটাই ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। মুসলিম লীগ পায় 9টা আসন। যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়, যুক্তফ্রন্টে সরকার গঠিত হয় শেরে বাংলার নেতৃত্বে এবং যুক্তফ্রন্টে মন্ত্রী পরিষদ গঠিত হয় 3 এপ্রিল 1954 সালে। পরবর্তীতে যুক্তফ্রন্টকে ভেঙে দেওয়া হয়। প্রত্যেকটা, আপনারা বলতেছেন প্রত্যেকটা কোন লাইনটা ইম্পর্টেন্ট, ভাই এখানে প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট। এই যুক্তফ্রন্টের এখানে প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট, মানে কোনো জায়গায় কোনো লাইন বাদ দেওয়ার মতো নাই। আবারও বলতেছি, খন্দকার জিকেতে কোনো জায়গায় কোনো লাইন বাদ দেওয়ার মতো নাই। এটা যদি বিশ্বাস না করেন তাহলে পরীক্ষা দিয়ে এসে বলেন। এবং দেখেন, এই যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা কত? ঢাবিতে এসেছিল 9 সেশনে, কয়টা? এখানে হচ্ছে 5টা বলা আছে, 4টা হবে। এরপরে পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট রাজনৈতিক দল নয় কোনটা? রাজনৈতিক দল নয় কোনটা এটা জিজ্ঞেস করেছে। রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, কারণ নিজামে ইসলাম ছিল, কৃষক প্রজা পার্টি ছিল এবং আওয়ামী লীগ ছিল। 21 দফা কর্মসূচি কি ছিল? যুক্তফ্রন্ট জোটের। বললাম যে 21 দফা নিয়েই নামে কারা? এই যুক্তফ্রন্ট হচ্ছে 21 দফা নিয়ে নামে। ওকে, দেখেন এরপরে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, আমরা বললাম যে 56
56 সংবিধান, আমরা বললাম না যে 1952 কি ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, এরপরে 56 যে সংবিধান বা প্রথম শাসনতন্ত্র, এইটা প্রবর্তিত হয় 23 মার্চ 1956 সালে। এবং এই শাসনতন্ত্রের ফলে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান নাম হয় এবং এই পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে 1956 সালে। তাহলে এই পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র পায় কত সালে? 56 সালে। প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন হচ্ছে ইস্কান্দার মির্জা। প্রথম প্রেসিডেন্ট কে নিযুক্ত হন? ইস্কান্দার মির্জা। কে নিযুক্ত হন? ইস্কান্দার মির্জা। ওকে। এরপরে আসেন কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার গঠন করা হয় 1956 সালে 12 সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। এরপরে কাকমারি সম্মেলন। ভাই আমার মনে হয় না এই বইতে কোনো কিছু বাদ দেওয়ার আছে। আমার মানে আমি ব্যক্তিগত আমি হচ্ছে নাগিব মাহফুজ কাব্য, আমি হচ্ছে এই বইয়ের কো রাইটার। তো আমি এই বই সম্পর্কে অনেক ভালো জানি যে বইয়ের কোথায় কি আছে। তো আমার কাছে মনে হয় না যে এই বইতে কোনো লাইন স্কিপ করার মতো আছে। এই বইটা একদম আপনাদের অ্যাডমিশন টেস্টে যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে এই বইটা তৈরি করা। এখন প্রশ্ন করতে পারেন তাহলে আহ, বাদ দিতে বলে কেন অন্য ভাইয়ারা? যারা ঢাবি কেন্দ্রিক প্রস্তুতি নেবেন তাদের জন্য খুব বেশি বিস্তারিত দরকার নেই, বাট আল্লাহ না করুক ঢাবি যদি কারো মিস হয়ে যায় জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামের জন্য এই বইটা প্রপার বই। এখানে বাদ দেওয়ার মতো কিছুই নাই। এখানে বাদ দেওয়ার মতো কিছুই নাই। এরপরে কাকমারি সম্মেলন সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে দেখেন কাকমারি সম্মেলনের প্রত্যেকটা ব্যাপারের যে আলাদা আলাদা করে সম্মেলন দেওয়া আছে। এরপরে 62 শিক্ষা আন্দোলন। এই যে 62 সালে শরীফ কমিশন নামে, আগস্ট মাসে শরীফ কমিশন নামে শিক্ষা শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলনের নতুন রূপ নেয়। আমরা বলেছিলাম 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 56 শাসনতন্ত্র বা সংবিধান, 62 শিক্ষা আন্দোলন। এই যে 62 শিক্ষা আন্দোলন, এই কি করা হয়? একটা শরীফ শিক্ষা কমিশন নামে একটা শিক্ষা কমিশন গঠন করা হয়। তখন শিক্ষার্থীরা এইটা আন্দোলনের রূপ নেয় এর পরপরই। এরপরে শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্ররা মিছিলের উপর গুলি করে 17 সেপ্টেম্বর নিহত হয়ে যান। তাদের মধ্যে এই যে ওয়াজিউল্লাহ, মুস্তফা এবং বাবুল অন্যতম। এই যে তাহলে হচ্ছে শিক্ষা আন্দোলনে মারা যায় কে বলেন তো? ওয়াজিউল্লাহ। শিক্ষা আন্দোলনে 62 শিক্ষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলনে কে মারা যায় বলেন তো? 62 শিক্ষা আন্দোলনে কে মারা যায় একটু বলেন? 62 শিক্ষা আন্দোলনে কে মারা যায়? এবং বলতেছেন যে পড়িয়ে দেন এই ব্যাপারগুলো। অনেকে বলতেছেন যে এই ব্যাপারগুলো পড়িয়ে দেন, তাদের বলতেছি আপনারা যারা যারা বলতেছেন এই ব্যাপারগুলো পড়িয়ে দেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের লিজেন্ড কেয়ারে সাধারণ জ্ঞান পড়ানো হয়। লিজেন্ড কেয়ারে কি পড়ানো হয়? সাধারণ জ্ঞান পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, ম্যাথ পড়ানো হয়। যারা লিজেন্ড কেয়ারের সাথে যারা লিজেন্ড কেয়ারের সাথে যারা লিজেন্ড কেয়ারের সাথে এখনো সম্পৃক্ত না, তারা চাইলে প্রত্যেকটা ব্যাপার চুলচেরা বিশ্লেষণ করে আমরা পড়িয়ে থাকি। আপনারা লিজেন্ড কেয়ারে যুক্ত হতে পারেন, আমরা কথা দিচ্ছি আরো বিস্তারিত আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তাহলে এই যে ওয়াজিউল্লাহ মোস্তফা, এটা কিসে শহীদ হয়েছেন? 62 শিক্ষা আন্দোলনে শহীদ হয়েছেন। এরপরে দেখেন এই শিক্ষা আন্দোলনটা, এটাই ছিল স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান। তাহলে স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান ছিল হচ্ছে 62 শিক্ষা আন্দোলন। ওকে। এরপরে দেখেন এই শিক্ষা দিবস, এই ছাত্র সমাজের এই 22 দফাকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বর 1963 সালে শিক্ষা দিবস পালন দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে ওঠে। তাহলে শিক্ষা দিবস পালন কবের জন্য? এই 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস পালনের জন্য একটা দুর্বার আন্দোলন গড়ে ওঠে। দেখেন তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? দেখেন এটা ত্রয়োদশ বেসরকারি প্রভাষক 62 সালে। বাংলাদেশের শিক্ষা দিবস কোন তারিখে? এই শিক্ষা দিবস হচ্ছে 17 সেপ্টেম্বর। বাংলাদেশের শিক্ষা দিবস কোন তারিখে? 17 সেপ্টেম্বর। এরপরে 66 6 দফা, যেটাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে যেটাকে তুলনা করা হয়। কিসের সাথে? ম্যাগনা কার্টার সাথে যাকে তুলনা করা হয়। ম্যাগনা কার্টা কি? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, এটার সাথে তুলনা করা হয়। তো এই যে 66 6 দফা, এই 66 6 দফা হচ্ছে দেখেন পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠীর বিরুদ্ধে
আহ, বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন দাবির পটভূমিতে আওয়ামী লীগের 6 দফা কর্মসূচির গুরুত্ব ছিল অপরিসীম। এই 6 দফা দাবি ছিল পূর্ব বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। ওকে, এই 6 দফা যদি আমরা একটু বলি, দেখেন 6 দফা নিয়ে কথা বিস্তারিত আছে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন কোথায়? লাহোরে। এই ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় কবে? 5 ফেব্রুয়ারি 1966 সালে। তাহলে 6 দফা ঘোষণা করা হয় কবে? 5 ফেব্রুয়ারি 1966 সালে 6 দফা ঘোষণা করা হয়। 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে হচ্ছে 23 মার্চ। এবং এই 6 দফার প্রথম দফাটা ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন। এই যে একটু আগে বললাম, এই 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। জি, টাকা দিয়ে ভর্তি হতে হয়। তাহলে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। এই ম্যাগনা কার্টা হচ্ছে পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান। প্রথম অলিখিত প্রথম অলিখিত সংবিধান কোনটা? পৃথিবীর প্রথম অলিখিত সংবিধান হচ্ছে ম্যাগনা কার্টা, যেটা স্বাক্ষরিত হয় বা মৌখিক চুক্তিটা হয় হচ্ছে রানীমেড দ্বীপে। কোন দ্বীপে ভাইরা? রানীমেড দ্বীপে। তখন রাজা জন ছিল ক্ষমতায়। এই রাজা জনকে ক্ষমতা হ্রাস করার জন্য যে চুক্তিটা হয় সেটা হচ্ছে ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয় 66-র 6 দফাকে। কিসের সাথে তুলনা করা হয়? 66-র 6 দফাকে। ওকে, আসেন। এরপরে হচ্ছে এই যে 66-র 6 দফার প্রস্তাবগুলো আপনাদের বলতেছেন খুব দ্রুত আগাতে, আমরা দ্রুত আগাবো। এই দেখেন প্রশ্ন, প্রত্যেকটা ব্যাপারে এত প্রশ্ন সলভ করতে পারবেন। এরপরে 68 যে যে আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা, শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা ভারতের সহায়তায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তান হতে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ভারতের আগরতলায় ষড়যন্ত্র করেছে এমন অভিযোগ তুলে যে বলতেছিল যে শেখ মুজিব এবং ওর সহযোগীরা ভারতের আগরতলায় ষড়যন্ত্র করতেছে, এই জন্য এদের বিরুদ্ধে একটা মামলা হয়, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা কি হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা, যার মামলার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান। তো এরপরে আসেন, আগরতলা ষড়যন্ত্র মামলা গেল। এরপরে 69-এর গণ অভ্যুত্থানটা আমরা একটু যদি দেখি। 69-এর গণ অভ্যুত্থান, এই 69-এর পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন দুইটা গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ 1969 সালের 5 জানুয়ারি একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কবে হয়? 1969 সালের 5 জানুয়ারি। কবে? 1969 সালের 5 জানুয়ারি। এবং এর লক্ষ্যে সংগ্রাম পরিষদ 11 দফা কর্মসূচি ঘোষণা করে। কয় দফা? 11 দফা। আওয়ামী লীগের 6 দফা কর্মসূচিও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবং 1969 সালের 8 জানুয়ারি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঢাকায় মিছিল হয় এবং 8 দফা কর্মসূচির ভিত্তিতে এই গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা এবং 6 দফার দাবিতে জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রচণ্ড গণ অভ্যুত্থান। আমরা যদি বলি স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল, এটা একটু বলবেন। স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল? সবাই একটু এটা বলবেন। স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল? এটা একটু আপনাদের কাছে জানতে চাই। স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল? স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল একটু যদি জানান। স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল? স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা ছিল? সবার কাছে জানতে চাই প্রশ্নের উত্তরটা। লিজেন্ড কেয়ার লিঙ্ক, তাই না? আমি দিচ্ছি আপনাদেরকে। প্রশ্নের কমেন্ট করতে থাকেন, আমি আপনাদেরকে লিজেন্ড কেয়ার পেজের লিঙ্ক দিচ্ছি, এখানে ক্লাস করতে পারেন আপনারা। এখানে নিয়মিত ফ্রি ক্লাস হয়, আপনারা এখানে ক্লাস করতে পারেন। এখানে আপনাদেরকে লিঙ্ক আমি দিচ্ছি, আপনারা এখানে ক্লাস করতে পারেন সবাই।
দেখেন লিজেন্ড কেয়ার পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারাই দ্রুত আগাতে বলেছেন, আবার বলেন মাথায় ঢুকে না। আহ আবার বলেন মাথায় ঢুকে না, তাহলে আমি কোথায় যাব বলেন? আপনারাই দ্রুত আগাতে বলেছেন। আপনারা যদি আরো ধীর গতিতে শিখতে চান সেটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের লিজেন্ড কেয়ারে আমরা সাধারণ জ্ঞান অনেক দীর্ঘদিন ধরে পড়িয়ে থাকি, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। তো এগুলো মাথায় ঢুকবে না, আসলে পেজ ভিত্তিক অনেক পেজ পড়তে হয়, আপনাদেরও কথা যে দ্রুত শেষ করেন। তো এরপরে ৭০-এ ২টা নির্বাচন হয়। কয়টা নির্বাচন হয়? ৭০-এ ২টা নির্বাচন হয়। আমি যদি মুক্তিযুদ্ধের পেছনে সবচেয়ে বড় ২টা বড় কারণ যদি আমাকে বলেন, তাহলে আমি বলব যে ভাই ৭০-এ ২টা নির্বাচন। এই ১৯৭০ সালে কয়টা নির্বাচন হয়? ২টা নির্বাচন হয়। একটা হয় হচ্ছে ৭ই ডিসেম্বর, আর একটা হয় ১৭ই ডিসেম্বর। দেখেন, একটু যদি আপনি দেখেন ২টা নির্বাচন হয়। কয়টা? ২টা নির্বাচন হয়। একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন, আর একটা হচ্ছে জাতীয় পরিষদ। পুরো পাকিস্তান মিলে যেটা হয় এটা হচ্ছে জাতীয় পরিষদ, আর প্রাদেশিক ভিত্তিক হয় সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ। এবং ২টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে, এবং আওয়ামী লীগ এই জাতীয় পরিষদে ১৬০টা পায়। মোট আসন ছিল কয়টা? ৩০০টার মধ্যে পায় কয়টা? ১৬০টা। তো ৩০০-র মধ্যে যদি কেউ ১৫১টাও পায় সে তো জিতে গেল, কিন্তু আওয়ামী লীগ পায় কয়টা? ১৬০টা, জিতে গেল। এরপরে সংরক্ষিত ১৩টা আসনের মধ্যে ৭টা পায়, তাহলে সব মিলে কয়টা পায়? ১৬৭টা ৩১৩টা আসনের মধ্যে। আবার প্রাদেশিক নির্বাচনেও মোট আসন ছিল ৩০০টা, এর মধ্যে আওয়ামী লীগ পায় ২৮৮টা। কয়টা পায়? ২৮৮টা, মানে কি জিতে গেছে কিন্তু। এরপরে সংরক্ষিত 10টার মধ্যে 10টাই পায়, তার মানে ৩১০টার মধ্যে ২৯৮টা আওয়ামী লীগ পায়। এখন আওয়ামী লীগ কি করবে? এখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আওয়ামী লীগের যে ক্ষমতায় আসার কথা, সেই সময় হঠাৎ খবর এলো যে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না। বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। ওই সময় তাহলে ২টা নির্বাচনে কি হলো? ধরেন আপনি আপনার এলাকায় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি নির্বাচিত হলেন, যদি আপনাকে ক্ষমতা না দেওয়া যায় কি করবেন বলেন তো? সাকিব হোসেন কমেন্ট করতে থাকেন। যদি আপনার এলাকায় আপনাকে নির্বাচিত হন, তারপরে যদি আপনাকে ক্ষমতা না দেয়, তাহলে কি করবেন? আপনি গুলি করে দিবেন না? ঠিক তেমনি আওয়ামী লীগকেও বলা হয়, মানে ২টা নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু একবারও আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয় না। তো এর ফলেই ওই মুক্তিযুদ্ধটা আসলে হয়। এর ফলে কি হয়? এর ফলেই মুক্তিযুদ্ধটা আসলে হয়। তাহলে ৭০ সালে কয়টা নির্বাচন হয়েছে সবাই একটু বলেন তো? ৭০ সালে কয়টা নির্বাচন হয়েছে সবাই একটু বলেন? ১৯৭০ সালে নির্বাচন হয়েছে কয়টা বলেন তো? ১৯৭০ সালে নির্বাচন হয়েছে কয়টা? ২টা। একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন, আর একটা জাতীয় পরিষদ। কত পেজে স্যার? জানি না তো। কত পেজ পর্যন্ত? এইটা শেষ। ও আচ্ছা, তাহলে ৭০ সালে ২টা নির্বাচন হয়। দেখেন, ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটা আসনে জয়ী হয়? প্রাদেশিক, এই যে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বলেছে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় কয়টা? দেখেন, ২৯৮টা। এই যে সব মিলে পায় ২৯৮টা। তারপরেই দেখেন ঢাবিতে এখানে ৭০ সালে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে মোট কতটা আসন পায়? ১৬৭টা। জাহাঙ্গীরনগরেও এই প্রশ্নটা এসেছে, চট্টগ্রামেও এখান থেকে প্রশ্ন এসেছে। তার মানে আপনি যদি কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, খন্দকার জিকের একটা পেজেও তো তাহলে ৭০ সালে ২টা নির্বাচনে কে জয়লাভ করে? আওয়ামী লীগ জয়লাভ করে। একটা প্রাদেশিক পরিষদ আর একটা জাতীয় পরিষদ। এই ২টা নির্বাচনে কে জয়লাভ করে? আওয়ামী লীগ জয়লাভ করে, এবং আওয়ামী লীগকে ক্ষমতা দেয় না, যার ফলে মহান মুক্তিযুদ্ধটা হয়। এই ছিল হচ্ছে আজকের ক্লাস। জানি না কেমন লেগেছে, বাট অনেকগুলো পেজ ছিল, এবং যদি বিস্তারিতভাবে সাধারণ জ্ঞান শিখতে চান তাহলে লিজেন্ড কেয়ারের পেজে নক করতে পারেন। ইনশাল্লাহ লিজেন্ড কেয়ারের ক্লাসগুলো করলে বিস্তারিতভাবে সাধারণ জ্ঞান শিখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লিজেন্ড কেয়ারের পেজে নিয়মিত আমাকে পাবেন, এবং পেইড বেসে থাকলে অবশ্যই আমাকে পাবেন। সবার জন্য শুভকামনা রইল। পাশে রাখুন খন্দকার জিকে, আপনার সাধারণ জ্ঞান প্রস্তুতিটা অন্যদের সবার চেয়ে একটু ভালো হোক, এবং আপনার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা অনেক সহজ হয়ে থাক। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।